পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও তেহরানের কথাবার্তার আসরে। 1 ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে আমাদের সঙ্গে পর্যালোচনায় রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক আব্দুল আওয়াল ঠাকুর। তো পর্যালোচনায় যাওয়ার আগে শুরুতে ঢাকা কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি। এক ব্যক্তির উপর ভরসা জাতির জন্য অভিশাপ, বলেছেন ডক্টর কামাল হোসেন, প্রথম আলো। আমার দেশ অনলাইন, গুম আর ক্রসফায়ার, মৃত্যু উপত্যকা বাংলাদেশ। সাপাহার সীমান্তে 2 বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ, নয়াদিগন্ত। অ্যাবডাকশন অন রাইজ, নিউজ। নিজামী বাবু সহ 4 জনকে নেওয়া হচ্ছে কাশিমপুরে, ইত্তেফাকের খবর। সরকার বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা করেছে, ফখরুলের অভিযোগ, মানবজমিন অনলাইন। উপজেলা নির্বাচন জনপ্রিয়তার প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপির লড়াই, আমাদের সময় অনলাইন। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, এবারে 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার, যায় দিন, খুন গুমের পূর্ণাঙ্গ তালিকা দেবেন খালেদা জিয়া। কলকাতার এই সময়ে অনলাইনের শিরোনাম, জোট নিয়ে নীরব সোনিয়া গান্ধী, উৎকণ্ঠায় বাড়ছে সোমেনের। নন্দীগ্রাম মামলা তুলে নিতে চেয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, আনন্দবাজারের খবর। লাভপুর কাণ্ড, সুপ্রিম কোর্ট মুখ্য সচিবের রিপোর্ট চাইল আজকাল। সংবাদ প্রতিদিন, কেজরির দুর্নীতির তালিকায় রাহুল, চিদম্বরম, মোদি ও মায়াবতী। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে পর্যালোচনায় যাব। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুম আর ক্রসফায়ার, মৃত্যু উপত্যকা বাংলাদেশ। এটি হচ্ছে আজকের দৈনিক আমার দেশ অনলাইন পত্রিকার প্রধান শিরোনাম। এ পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম হচ্ছে মানবাধিকার কমিশনের অনুসন্ধানী প্রতিবেদন, জানুয়ারিতে হত্যাকাণ্ডের শিকার 568 জন। প্রশ্ন হচ্ছে, আসলেই কি দেশের চিত্র এমন, নাকি এগুলো অতিরঞ্জিত খবর? বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকায় কিনা এর পূর্ণ বিবরণ এখনই বাংলাদেশে দেওয়া সম্ভব নয়। এই কারণে যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশে যে অবরোধ আন্দোলন পরিচালিত হয়েছে, নির্বাচনের পরে সরকার পূর্ণাঙ্গভাবে সহিংসতা দমনে জিরো টলারেন্সের অবস্থানগত বাস্তবতা তুলে ধরেছে। অর্থাৎ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও কিন্তু পরোক্ষভাবে স্বীকার করেছেন যে এলাকাগুলো তাদের গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে লোকশূন্য হয়ে পড়ছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটাই কিন্তু প্রতিবাদ করেছে বিরোধী দলের পক্ষ থেকে। তারা একটি তালিকা প্রদান করেছে, কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তা অস্বীকার করেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি শীঘ্রই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন। বাংলাদেশে এখন যা চলছে তার পূর্ণাঙ্গ বিবরণ সরকার বা বিরোধী দল কারো কাছ থেকে হয়তো পরিষ্কার পাওয়া যাবে না। মানবাধিকার কমিশনগুলো যা বলছে তাও হয়তো তাদের সিটে ফোটা। প্রকৃতপক্ষে বাংলাদেশের অবস্থা বুঝতে হলে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন দরকার। জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ বিষয়টি খোঁজ করে দেখা দরকার। সাম্প্রতিক সময় ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের সূত্র ধরে জাতিসংঘ ও তদন্ত কমিশনের আহ্বান দেশের বিভিন্ন মহল থেকে জানানো হয়েছিল। শুধু এখন ধর্মীয় সংখ্যালঘু নয়, বরং দেশের সাধারণ জনগণ, অধিকাংশ জনগণই এখন যে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, সেই বাস্তবতা কোন পর্যায়ে রয়েছে তার একটি পূর্ণাঙ্গ বিবরণ পেতে হলে জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিশন দরকার, এবং সেই তদন্ত কমিশনের রিপোর্টের পরেই হয়তো বলা যাবে যে বাংলাদেশ আসলে কি হয়েছে এবং বাংলাদেশের বাস্তব চিত্র কি। এ ধরনের দৃশ্য আমরা মাঝে মাঝে হয়তো কাশ্মীর সম্পর্কে পাই। বাংলাদেশের অবস্থা যে কাশ্মীর থেকে এখন আলাদা নয়, সেটা বোধহয় নিঃসন্দেহে বলা যায়, অথবা ফিলিস্তিনের সাথেও তুলনা করা যেতে পারে। বাংলাদেশের সাধারণ জনগণ যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যারা গণতন্ত্রে বিশ্বাসী, আল্লাহর উপর গভীর আস্থায় এবং বিশ্বাসে যারা অবিচল, তাদের অবস্থা কার্যতই বাংলাদেশে এখন খুব কঠিন অবস্থায় দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশ মৃত্যু উপত্যকায় রয়েছে কিনা অথবা বাংলাদেশের অবস্থা কি, তার সঠিক বিবরণ পেতে হলে আমাদের আরো একটু সময় ধারণ করতে হবে এবং আন্তর্জাতিক তদন্ত কমিশনের দ্বারস্থ হতে হবে, যদি বর্তমান সরকার ক্ষমতায় থাকে। জনাব ঠাকুর, চট্টগ্রামে উদ্ধার হওয়া 10 ট্রাক অস্ত্র সরবরাহে বিএনপি জামায়াত সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় জয় এ মন্তব্য করেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের এক জায়গায় বলেছেন, অভিযুক্তদের উপযুক্ত সাজাও আদায় করতে পেরেছি। জয়ের এই বক্তব্য সম্পর্কে আপনি কি বলবেন? 10টা অস্ত্র মামলা সম্পর্কে স্ট্যাটাসে জনাব সজীব ওয়াজেদ জয় যে কথা বলেছেন,
সেটি তার ব্যক্তিগত মত হিসেবে বিবেচনায় নেওয়া যেতে পারে, কারণ এই আলোচনার নানা দিক রয়েছে। এই রায়ের ক্ষেত্রে বিচারক স্পষ্ট করে বলেছেন তারা উদাহরণ সৃষ্টি করতে চেয়েছেন। তারা কিসের উদাহরণ সৃষ্টি করতে চেয়েছেন তা কিন্তু পরিষ্কার নয়, কারণ এই রায় থেকে সন্তুষ্ট হয়েছে ভারত, এবং সেই সাথে কিন্তু ভারত আরো একটি বিষয় বলেছে যে তারা পরেশ বড়ুয়ার উপরে মৃত্যুদণ্ডকে দেওয়া পছন্দ করেনি। এই যে পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড দেওয়া পছন্দ না করার বিষয়টি কিন্তু গভীর রাজনৈতিক বিশ্লেষণের সুযোগ রাখে, এই কারণে যে ভারতে এ পর্যন্ত উল্ফাই শুধু নয়, রাজনৈতিক ভিন্ন মতের কারণে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তাদেরকে কিন্তু ক্রস ফায়ার দেওয়া হয়নি, অথবা তাদের বিরুদ্ধে ভারত সরকার এমন কোন ব্যবস্থা গ্রহণ করে নাই যেগুলো বাংলাদেশের সশরীর অভিযোগ হচ্ছে হত্যা, গুম অথবা অন্য কিছু। বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু বিবেচনা করে এখানে কথা বলা প্রয়োজন। বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক ক্রস ফায়ারের শিকার হয়েছিলেন শিকদার, এবং তারপর থেকে এখন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ডের থেকে মুক্তি পায়নি বাংলাদেশ, অথচ ভারতের অবস্থাটা কিন্তু তা নয়। ভারত যদি বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে তার মূল ফায়ারটি করতে চেয়ে থাকে, আর সেই সন্তুষ্টি যদি এই রায়ের মধ্যে অর্জিত হয়ে থাকে, তাহলে তা হবে দুঃখজনক। এবং একথাও বলা দরকার, বাংলাদেশের মাটি ভারতে সন্ত্রাসী কাজে ব্যবহৃত হতে না দেওয়া যদি উদাহরণযোগ্য ও সাজার একটি দৃষ্টিভঙ্গি হয়ে থাকে, তাহলেও কিন্তু এই কথা আলোচনা দরকার যে ভারতীয় বাহিনী যেভাবে বাংলাদেশের ফালানি সহ বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে, গুলি করছে, মারছে, আমরা কিন্তু কার্যত তার কোন উদাহরণযোগ্য রায় বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে না, বরঞ্চ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যেন এটাই মনে হচ্ছে ভারতীয় স্বার্থ রক্ষা করাই যেন আমাদের কোন কোন মহলের একটি বিশেষ উদ্দেশ্যে পরিণত হয়েছে। সুতরাং জয় কিভাবে এই সাজা আদায় করে নিয়েছেন, অথবা তিনি কিভাবে এই সাজা থেকে আত্মতৃপ্তি পাচ্ছেন, সেটি তার নিজস্ব ব্যাপার। তবে এই রায়ের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণ যে একমত কি একমত নয়, সে বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এখানে আরো উল্লেখ করা দরকার যে অস্ত্র মামলাকে কখনোই এর আগে এই বিবেচনায় দেখা হয়নি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে অপসারিত জেনারেল এরশাদের বিরুদ্ধেও কিন্তু অস্ত্রের মামলা হয়েছিল, এবং সে মামলায় কিন্তু তার মৃত্যুদণ্ড হয়নি। অস্ত্র মামলায় যে মৃত্যুদণ্ড হতে পারে এরকম ধারণা এই প্রথম পাওয়া গেল। সুতরাং এটাও কিন্তু যে হত্যার মতো অপরাধ, এই ধরনের বিবেচনা বিচারকরা গ্রহণ করেছেন। সুতরাং এই ক্ষেত্রে জয়ের বক্তব্য সাধারণ মানুষের বক্তব্য অথবা বর্তমান প্রেক্ষিতের দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে, এটাই মনে করা যথেষ্ট সঙ্গত। জনাব ঠাকুর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বিএনপি পন্থী প্রকৌশলীদের মত বিনিময়। এর আগে বিএনপি চেয়ারপারসন পেশাজীবী শিক্ষক, আইনজীবী ও মুক্তিযোদ্ধা এবং কৃষিবিদদের সঙ্গে মত বিনিময় করেছেন। তো এইসব মত বিনিময়ের লক্ষ্য উদ্দেশ্য কি? তিনি কি নতুন করে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে চান, এবং সেটা কি এখন সম্ভব? একটি আন্দোলন পরিচালনা করতে গিয়ে বেগম খালেদা জিয়া যেখানে এসে আটকে গিয়েছেন, অথবা বলা যায় মার্চ ফর ডেমোক্রেসির চূড়ান্ত বিজয় যে কারণে অর্জিত হয়নি, তার নানা বিশ্লেষণ রয়েছে। দেশের মানুষ একথা অনুমান বা ধারণাও করতে পারেনি কেন এবং কিভাবে এই আন্দোলনটি চূড়ান্ত পরিণতি নিল না। এর কৌশলগত বিজয় তো অনেক রয়েছে। সারা দেশে এখন বিএনপি এবং আসাদুল্লাহ জোটের নেতা কর্মীদের ব্যাপক অবস্থান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা ঠিক যে 5ই জানুয়ারির পরে সরকার যে নির্বাচন করতে পেরেছে, অথবা কুড়িয়ে নিয়েছে, অথবা নিজেদেরকে নির্বাচিত বলে ঘোষণা করেছে, যাই করুক না কেন, তারা মন্ত্রী পরিষদ গঠন করেছে, শপথ নিয়েছে, সংসদ চালু করেছে, সংসদ বহাল রেখেছে, এখন তারা বলছেন 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। সুতরাং এই কথাটা কিন্তু ঠিক। একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যদি অনুষ্ঠান করা না যায়, অথবা যদি এই ইস্যুটি নষ্ট হয়ে যায়, তাহলে একটি মৌলিক প্রশ্ন দেখা দিবে বাংলাদেশের গণতন্ত্রের পথ চলা নিয়ে। সরকার যাই বলুক না কেন, আন্তর্জাতিক মহলও কিন্তু এখন পরিপূর্ণভাবেই এটা বলছে যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান অথবা জনগণের প্রত্যাশা পূরণের দিকে এগোনো দরকার। বাংলাদেশের জনগণও মনে করে যে নির্বাচনের ফলাফলে যাই হোক না কেন, একটি চূড়ান্ত পরিণতি দরকার, অর্থাৎ জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন অনুষ্ঠান করা দরকার। এবং খালেদা জিয়া হয়তো 5ই মার্চের নির্বাচনের পরে অথবা মার্চ ফর ডেমোক্রেসির পরে এখন পুনরায় তিনি পেশাজীবী শিক্ষক এবং সকলদের সাথে বসার চেষ্টা করছেন, বসে হয়তো অনুভব করার চেষ্টা করছেন যে মূল লক্ষ্যটা কিভাবে বাস্তবায়িত করা যায়। যেহেতু এই আন্দোলনটি গণতান্ত্রিক, সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই তিনি এগোতে চেয়েছিলেন। সরকার যেভাবে স্বৈরতান্ত্রিকতার মধ্য দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেছে, অথবা যে ভিন্ন পথ অনুসরণ করেছে, তার বিপরীতে আরো কঠিন কোন প্রক্রিয়ার মধ্যে যাওয়া ছাড়া হয়তো কোনো বিকল্প নেই। সেই বিকল্প অথবা সেই বিকল্পের পথগুলোই খুঁজতে চান। এবার অনেকেই বলছেন যে
উপজেলা নির্বাচনের পরে বিএনপি আন্দোলনে হয়তো নতুন মাত্রা পাবে। সে কখন পাবে কখন পাবে না সেটা তো সময় নির্ধারণ করে দেবে। তবে এ কথা বোধহয় নিঃসন্দেহে বলা উচিত বা বলা যায় বা বিশ্লেষকরা এটাই মনে করেন এবং আমরাও সেই সাথে একমত যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা না গেলে যেভাবে জাতীয় স্বাধীনতা অরক্ষিত হয়ে পড়ার ব্যাপারটিকে বিবেচনা করা হয়েছিল তেমনি ভাবেই গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। সামগ্রিকভাবে বাংলাদেশের পথ চলায় বিঘ্নিত হবে জাতি এবং আন্তর্জাতিক মহলে। হয়তো সে কারণেই একটি সমৃদ্ধ এবং অগ্রগামী বাংলাদেশ গড়ে তোলার নতুন কৌশল নির্ধারণী এবং খালেদা জিয়া মত বিনিময় করছেন এবং এটাই হওয়া উচিত। তো জনাব আব্দুল আউয়াল ঠাকুর, কথাবার্তার আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে রেডিও তেহরানের শ্রোতা ও অনলাইনের দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।